This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সন্ধ্যের সুপার প্রাইম টাইম শুরু করছি শুভজিৎ আর মধুকল্পিতার সঙ্গে আমি মঞ্জিরা। এই মুহূর্তে নিউজ রুমে একটা ভাতের হোটেল, আর সেই ভাতের হোটেলেই নাকি রক্তের কারবার। একটা রাস্তার এপারে যদি হাসপাতাল হয়, ওপারে সেই ভাতের হোটেল, আর সেই ভাতের হোটেলে বসেই রক্তের কারবারের ফাঁদ পেতেছিল ওই মোহাম্মদ হাবিবুল্লাহ। এই খবর আমরা পেয়েছি এবং আপনাদের সামনে সেই খবর তুলে ধরেছি। এবং এই যে রক্তের কিভাবে রক্তের কারবার চলতো এবং তার যে সিন্ডিকেট গড়ে উঠেছিল, কিভাবে কাজটা চলতো, আরও একবার বুঝে নেওয়ার চেষ্টা করব। জয়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জয়ন্ত, আরও একবার বোঝার চেষ্টা করব যে এই হাসপাতাল, তার ঠিক সামনে এই ভাতের হোটেল এবং সেখানে কিভাবে এই রক্তের কারবার চলতো। দেখো, আমরা প্রথমে যে খবরটা দর্শকদের জানিয়েছি যে নাবালকদের রক্ত নেওয়া হচ্ছে। এখানে নাবালক সবালক সবেরই নেওয়া হয়েছিল। আমি নাবালকদের রক্ত নেওয়ার কতগুলো ঘটনা তোমাদেরকে পরপর বলবো। নাবালককে রক্ত নিতে গেলে তার যে আইডেন্টিটি কার্ড অর্থাৎ আধার কার্ড, সেটাকে ট্যাম্পারিং করা হতো। সেটার জন্য একজন নিয়োগ করা হয়েছিল। সে একটি ম্যানেজমেন্ট কলেজের পড়ুয়া। সে ওই কাজটা করতো, যে ট্যাম্পারিং করতো। সে তার যে আধার কার্ড, সে আধার কার্ডের বয়সে 14-15-16 বছরকে 18 বছর দেখাতে হতো। এই কাজটা একজন করতো। একজন হচ্ছে যে ভাতের হোটেলের কথা বললে, এখানে একজন কর্মী কাজ করতো। সে হচ্ছে যখন ওই থেকে হাসপাতাল থেকে রোগীর আত্মীয়রা, পরিজনরা রক্তের খোঁজে বেরিয়ে আসতো, তাদেরকে ট্যাপ করতো এবং তাদের কাছ থেকে রক্তের যে চাহিদা সেটা জেনে নিয়ে তাদের কাছে একটা বড় অঙ্কের টাকা দাবি করতো। এবং তার যে টিম ছিল, টিমে অমিত ছিল তৃণমূল নেতা, তার টিমে ছিল আরেকটি ছেলে, যে ছেলেটি প্রথম গ্রেপ্তার হয়েছে, সে ছিল। এই টিম করে তারা কাজ করছিল। এই টিমের মাথায় কে ছিল এখনো কিন্তু পরিষ্কার নয়। প্রথমে একজনকে হাসপাতাল থেকে বেরোবার পরই তাদেরকে জিজ্ঞেস করা হতো রক্ত লাগলে, এবং অনেকে নিজে থেকে অ্যাপ্রোচ করতে রক্ত দরকার, কেননা সবাই দুর্গাপুরের বাসিন্দা না, এটা একটা বড় হাসপাতাল। সেক্ষেত্রে পুলিশ এখনো কি বলছে যে আরো কতজন এই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে, সেটাকে নির্দিষ্ট করে আদৌ বলা সম্ভব? পুলিশ গতকাল ঠিক মানে যে অভিযোগ, সেটা হচ্ছে গতকাল পুলিশের সেই অভিযোগটা পুলিশ রুজু করেছে, অর্থাৎ 6 তারিখের ডেটে, এবং 7 তারিখের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ 2 দিন সময় চেয়েছিল। পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি যে আরো কয়েকজনের পেছনে আছে এই চক্রের মধ্যে জড়িত। তাদের নাম পুলিশ প্রকাশ্যে আনতে চাইছে না। নজর থাকবে। জয়ন্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। ওই হোটেল মানে রেখা হোটেলের মালিক, তিনি কি বলছেন শুনুন। সেটা তো আগে আমি শুনিনি। আমি আপনাদের নিউজ থেকে বা যখন এই আমার একটা স্টাফকে তুলে নিয়ে গেল, তারপরে আমি জেনেছি। এর আগে আমি কিছুই জানতে পারিনি। জানবার আমার কোনো উপায় নেই। দেখুন, এত কটা স্টাফ, এবার 8 ঘন্টা ডিউটি করে। এবার 8 ঘন্টার বাইরে ওরা কে কি করছে সেটা তো আমার লুক আউট নয় না। এবার এগুলো তো আমি জানি না। জানলে নিশ্চয়ই আমি এরকম স্টাফকে রাখতামও না। হাসপাতালের মুখেই এই হোটেলটা, এই সুবিধাটাকে নিয়েছিল এরা। এটাও আমার আয়ত্তে পারে, কারণ এখানে প্রচুর লোক প্রতিদিন আসে, প্রচুর ব্লাড লাগে, সবাই জিজ্ঞেস করে। এখানে দেখুন, অনেক লোক অনেকভাবে জড়িত আছে। শুধু তো এটাই না, আমাদের অ্যাম্বুলেন্সের সার্ভিস আছে, অ্যাম্বুলেন্সেও অনেকে এসে বলে যে অ্যাম্বুলেন্স লাগবে, এই লাগবে। এইটা হসপিটালের সামনে এরকমভাবে অনেক লোক হয়তো আছে। স্টাফকে কি আপনি কাজে রাখবেন? না না, কখনোই না। আমি তো এখনই বলে দিয়েছি যে যখন ধরে নিয়ে গেছে, ওনার ওয়াইফকে ফোন করে দিয়েছিলাম, ও মালদার বাসিন্দা। ওনার ওয়াইফ চলে এসছে সঙ্গে সঙ্গে। এবার ইট ইজ ইউর লুক আউট, আপনারা যা করবার এবার করুন। প্রথমে ইমোশনাল ব্ল্যাকমেল, সেই ইমোশনাল ব্ল্যাকমেলে যদি কোনো রকম কোনো কাজ না হতো, তাহলে তাদেরকে টাকার প্রলোভন দেখানো হতো। টিভি9 বাংলার হাতে রক্তচোষা দেবপ্রিয়র ব্লুপ্রিন্ট। ছুটির সময় স্কুল সংলগ্ন মাঠে যেত দেবপ্রিয় চট্টোপাধ্যায়। নানান অছিলায় আলাপ করত পড়ুয়াদের সঙ্গে। দেবপ্রিয়র সফট টার্গেট ছিল আর্থিকভাবে দুর্বল পরিবারের পড়ুয়ারা। রক্তদানে রাজি করাতে প্রথমে অসুস্থ শিশুর ভিডিও দেখাতো দেবপ্রিয়। রাজি না হলে পড়ুয়াদের দেওয়া হতো টাকার টোপ। রক্তদানের পর পড়ুয়াদের হাতে দেওয়া হতো 300 থেকে 500 টাকা। রবিবারে ও মানে 9টার সময় গেছে, দিয়ে আর দুপুরবেলা ফোন করেছে, 2টোর দিকে ওরকম টাইমে ফোন করেছে, মা আমি বন্ধুর বাড়িতে আছি, ওর জন্মদিন, খেয়ে দিয়ে আসবো। ঠিক আছে।
তারপর 3টে বেজে যাচ্ছে, আসছে না। তা ওই নাম্বারেই আমি ফোন করেছি, যে নাম্বারে ও আমাকে ফোন করেছে। বারবার ফোন করছি, সুইচ অফ বলছে, কিছুই হচ্ছে না। তারপরে 3:30টার সময় ঘরে এসেছে। একটাই ছেলে, আর আমার ছেলে, স্বামী অসুস্থ, আমি নিজের লোকের বাড়ি কাজ করে ছেলেকে পড়াই। কষ্ট পাইনি, আমি কষ্ট খুব পেয়েছি। হ্যাঁ, কিন্তু আমার ছেলের মতো অন্য ছেলেদের আর কোনো দিন এরকম ঘটনা যেন না ঘটে, সেটাই আমি চাই আর কি। যারা এই কাজ করেছে তাদের জন্য ভালোই শাস্তি হয়, মানে আর যেন কোনো দিন কোনো মায়ের সন্তানের সাথে এরকম না ঘটে। টাকার লোভ দেখানো হয়েছে, বাচ্চা ছেলে তো, এই টাকা দেবো, ওই টাকা পাবো, হয়তো কোনো কিছু ভুলভাল বুঝিয়েছে। দুর্গাপুরের রক্তের কালোবাজারির যে ঘটনা সামনে এসছে তার অন্যতম বড় চক্রী দেবপ্রিয় চট্টোপাধ্যায়। এই আমার পিছনে যে স্কুল রয়েছে এই স্কুলেরই প্রাক্তন ছাত্র। নিজের যে পুরনো স্কুল, সেই পুরনো স্কুলকেই সে তার সফট টার্গেট বানিয়েছিল রক্তের কালোবাজারির ক্ষেত্রে। স্কুলের এই যে মেন গেট, এই মেন গেট দিয়ে স্কুল ছুটির পর পড়ুয়ারা বেরিয়ে আসার পর স্কুলের একেবারে পাশ দিয়ে চলে যাওয়া টাউনশিপের যে দুটো রাস্তা, দুদিকে চলে গেছে, এই রাস্তা দিয়েই পড়ুয়ারা তাদের ঘরের দিকে ফিরে যায়। আর এই স্কুলের একেবারে সামনের যে মাঠ রয়েছে, এই মাঠেই দেবপ্রিয় চট্টোপাধ্যায় সে দিনের পর দিন তার শিকার ধরার জন্য অপেক্ষা করত। যেটা জানা যাচ্ছে যে স্কুল পড়ুয়ারা এই স্কুল থেকে যখন বেরিয়ে এই দুই রাস্তা দিয়ে তাদের বাড়ির দিকে ফিরে যেত, সেই সময় দেবপ্রিয় চট্টোপাধ্যায় নিজেকে এই স্কুলের প্রাক্তন ছাত্র এই দাবি করে তাদের সঙ্গে আলাপ জমাতো এবং তারপর দিনের পর দিন তাদের প্রথমে কনফিডেন্সে নিত এবং তারপর তাদের কাছে আবেদন করত বিভিন্নভাবে রক্ত দেওয়ার জন্য। কনফিডেন্সে নিয়ে তাদের নিয়ে যেত দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে, তাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করত, তাদের ভুয়ো আইডি কার্ড তৈরি করা হতো, ভুয়ো আধার কার্ড তৈরি করে তাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে তাদের হাতে গুঁজে দিত 300 থেকে 500 টাকা। সেই দেবপ্রিয় চট্টোপাধ্যায়কে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে আরও বিশদে জানার চেষ্টা চালানো হচ্ছে। দুর্গাপুর থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। আমি একদিন তো মানে যেদিন ব্লাড দিই আমি, তারপরের দিন আমাকে দেবপ্রিয় বলে, ভাই তোর কাছে কোনো ফাঁকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? তো সেই অ্যাকাউন্টে যদি আমি ওকে দিই তাহলে ও আমাকে 10,000 টাকা দেবে। আমি সেটা শুনে ঘাবড়ে যাই। দিন আমার মনে হয় কোনো একটা ইলিগাল কিছু হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কেউ 10,000 টাকা তো দেবে না। তাই আমি ওর সাথে সেদিন থেকে কথা বলা বন্ধ করি। তখন আমি কিংসুকে নিয়ে আরও জানতে পারি। তারপর আমি একটা ওর বন্ধু আছে দেবপ্রিয়, শুভদীপ নামে, তার সাথে কি একটা কথাবার্তা বলেছিল। তখন দেবপ্রিয় বলে ও আর কিংসুক মিলে এই কাজটা করে। না, এই দেবপ্রিয়র সঙ্গে তোমার কিভাবে দেখা হয়েছিল, কিভাবে পরিচয় হয়েছিল? আমি যখন 2024-এ ইউবা কম্পিউটার সেন্টারে কম্পিউটার শিখি, তখন থেকে আমি দেবপ্রিয়কে চিনি। তার আগে কি এই এলাকায় ঘোরাঘুরি করতো? অন্যান্য স্টুডেন্টদেরও কি বলতো? অন্যান্য স্টুডেন্টদেরও বলতো, সেটা আমি পরে জানতে পারি। কিসের প্রলোভন দেখানো হতো মূলত? বলতো আমার তারই কোনো রিলেটিভ বা কেউ দিদি, বোন, মা, কেউ একজন অসুস্থ, তাই লাগবে। কিন্তু সেটা তো বারে বারে হয় না, অর্থের লোভও তো দেখানো হতো, টাকা পয়সা দেওয়া হবে। সেটা বলতো পেশেন্ট নিজে স্ব ইচ্ছায় দেয়। এই দুবার যে রক্ত দিলে, কতদিনের মাথায় এই দুবার রক্ত দিয়েছিলে তুমি? এটা 3.5 মাস পর পর। তার জন্য তোমাকে 200 করে টাকা দিয়েছে? হ্যাঁ, ওই যাওয়ার আসার ভাড়াটা। আচ্ছা, আর দেবপ্রিয় নিজে কত পেতো কিছু জানো? ওর বন্ধুদের থেকে শুনেছিলাম, কারোর মুখ থেকে ও 4-5 হাজার টাকা মতন পেত। আমাকেই না, অনেক ছেলেকেই বলেছিল কি যদি ছেলে খুঁজে দিই তো ওকে 500 টাকা করে বা 200 টাকা করে পার ছেলে দেবে। আরও বাচ্চাদের দেখেছিলে যারা স্কুল স্টুডেন্ট? দেখেছিলাম, 2-3 জনাকে দেখেছিলাম আমি। তাদের কি দেবপ্রিয়ই নিয়ে গেছিল নাকি? হ্যাঁ, দেবপ্রিয় নিয়ে গেছিলো। ও যখন আমি একবার গেছিলাম তখন একটা ফোনে কথা বলছিল, আর একটা ব্লাড ব্যাংক ছিল এখানে নাকি ছিল 4-5 জনা, তো দাঁড়াতে বলেছিল ওদেরকে কি ও যাচ্ছে ওইখান থেকে নেবে। হাসপাতালে যখন গেছিলাম তখন দেবপ্রিয় একটা ফর্ম ভরেছিল, ফর্মটাতে শুধু আমাকে বললো যে সাইন করে দিতে। আমি সাইন করে দিলাম। তারপর ভিতরে গেলাম তো একটা দিদি ওই রেজিস্টারে লিখছিল, নাম লিখেছে, ওর মধ্যে সাইন নিয়েছে, আর একটা দিদি ওয়েট চেক করছিল। তো ওয়েট চেক করলো, তো বলেছে সব ঠিক আছে। তারপর জিজ্ঞেস করলো তো মেডিসিন নিই না শরীর খারাপ আছে, তো দেবপ্রিয় বলেছিল যদি এগুলো বলে তো না বলবি। শুনছিলেন দেবপ্রিয়র কথা। গুণধর ছেলে দেবপ্রিয়, রক্তচোষা দেবপ্রিয়, কত রকম ভাবে কত রকম কি করেছে, মারাত্মক অভিযোগ আপনাদের জানাবো। আধার কার্ড বদলে অ্যাপের মাধ্যমে আধার কার্ডে নাবালক পড়ুয়াদের জন্ম তারিখ সেটা বদলে দিয়ে বয়স বাড়িয়ে সাবালক করা হতো। হাসপাতালে ঢোকার আগে বদলে দেওয়া হতো জন্মের তারিখ। বিস্ফোরক এই অভিযোগ বেসরকারি স্কুলের অধ্যক্ষা করেছেন। হসপিটালে ঢোকার আগে তো ওদের বয়সটা চেঞ্জ করেছে, একটা অ্যাপের মাধ্যমে ওরা বলছে চোখ ব্লিঙ্ক করলাম,
সেখানে আমাদের ডেট অফ বার্থ চেঞ্জ হলো, ওই সমস্ত রেকর্ড কিন্তু ওই দেবপ্রিয়র কাছেই আছে। ও কিন্তু সবটা দেয়নি ওদেরকে, ঠিক আছে? যে আধার কার্ডে যে ওদের ডেট অফ বার্থটা চেঞ্জ করেছে সেটা কিন্তু ওর কাছেই রাখা আছে। চেঞ্জ করে সেটা তো একটা লং প্রসেস, তো সেটা না, ওইখানে দাঁড়িয়ে করেছে, একদম অ্যাট এ টাইম দাঁড়িয়ে হসপিটালের যে এন্ট্রান্সটা তার বাইরে দাঁড়িয়ে, ওখানে কোনো একটা জায়গায় ওরা মিট করে, ওইখানে দাঁড়িয়ে আধার থেকে ডেট অফ বার্থ চেঞ্জ করে তারপরে কিন্তু হসপিটালে ওরা ঢোকাচ্ছে। ও দু একটা নাম বলছে দেবপ্রিয়, ঠিক আছে? তার মধ্যে একটা নাম কিছুটা উঠে আসছে, কিছুটা ও কিন্তু মানে অন্যরকম কথাও বলছে, যেগুলো আমার মনে হচ্ছে বেসলেস, কিন্তু ও কিছু নাম আমাকেও একটা নাম বলেছে। তো আমার মনে হয় পুলিশ এটা তদন্ত করলে খুব ভালো হয়। এটা বিশাল বড় র্যাকেট, এর ওপরে আরও কিছু আছে। এদের মানবিকতা নেই, এরা যেন তেন প্রকারের রক্তটাকে চাইছে, যেটা আমার কাছে মনে হচ্ছে ভীষণ বিপজ্জনক। দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রক্ত নেওয়ার ক্ষেত্রে কোনো বেনিয়ম হয় না। জন্মের ভুল নথি দিয়ে সেটা দেখিয়ে প্রতারণা করা হয়ে থাকতে পারে সেক্ষেত্রে। তারা বলছেন আমরা 18 থেকে 65 ইয়ার্সের উপরে এবং আরো সব ক্রাইটেরিয়া দেখার পরেই আমরা ব্লাডের ডোনেশন নিই। নিজে এসে যে ভলেন্টারি বলছেন আমরা ব্লাড নেবো, তাতেও আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখছি, তারপরে আমরা ব্লাডের জন্য মানে ডোনেশনের জন্য এলিজিবল করছি। কোনো একটা ফর্জারি করে হয়তো 16 ইয়ার্সের একজন বাচ্চাকে 18 ইয়ার্সের মধ্যে হয়ে গেছে, দ্যাট মে বি ওয়ান অফ দ্য পসিবিলিটি, বাট দ্যাট ইজ অলসো এ রেয়ার পসিবিলিটি। যদি ফ্রডুলেন্ট প্র্যাকটিস হচ্ছে, যদি ওখানে কেউ বাইরের থেকে লোকেরা বা যে কোনো অ্যান্টি সোশ্যাল যদি কোনো ফর্জারি করছে, দ্যাট ফর্জারি হ্যাজ টু বি কট। হসপিটালে কোনো রকমের এখানে হাত নেই। দেখুন, শুধুমাত্র একটা স্কুলের পড়ুয়া নয়, অনেকগুলো স্কুল, একাধিক স্কুলের পড়ুয়াদের টার্গেট করা হতো, টোপ দেওয়া হতো, টাকার টোপ, এবং তারপরেই এইভাবে রক্তের কারবারের মধ্যে তাদেরকে ঢোকানো হতো। এবং এটা কিন্তু ওই স্কুলের অধ্যক্ষাই বলছেন, এবং তিনি বলছেন পড়ুয়াদের কাছ থেকে তিনি এ তথ্য জেনেছেন। তোমাকে কি বলা হয়েছিল যে রক্ত দেওয়ার জন্য? তোমাকে কি বলা হয়েছিল? আমাকে বলেছিল আমার একটা রিলেটিভ, মানে ওই দাদাটার একটা রিলেটিভ হচ্ছে ভর্তি আছে, তাই খুব আর্জেন্ট ব্লাডের নিড আছে, তাই আমাকে দিতে বলেছিল। টাকা পয়সা কিছু দেওয়ার কথা বলেছিল? আমি বললাম যখন হেল্প করছি আমার টাকা লাগবে না, তো ও বলেছে যখন পেশেন্ট মানে ইচ্ছায় দিচ্ছে আমার ওরা, তো নিয়ে না। আমি বললাম তারপর দিয়ে দাও। কত টাকা দেবে বলেছিল? বলেছিল তো 300 দেবে। দিয়েছিল টাকা? আমাকে দেয়নি, বাট আমার সাথে আরেকজন যে গেছিল সে পেয়েছিল টাকা। শুধুমাত্র এই স্কুলে না, অন্য স্কুল থেকেও বাচ্চাদের নিয়ে যাওয়া হতো? হ্যাঁ, অন্য স্কুল থেকেও নিয়ে যাওয়া হতো। তোমার যে আধার কার্ড, সেই আধার কার্ড কি তুমি এই যারা রক্তের কারবারি তাদের দিয়েছিলে? আমি হচ্ছে আমার আধার কার্ডটা তো চাইনি, বাট এই যে দেবপ্রিয় আমার আধার নাম্বারটা চেয়েছিল। তারপর একটা হচ্ছে অ্যাপ হয় গভর্নমেন্টেরই, হয়তো আধার বলে একটা অ্যাপ আছে, সেখানে হচ্ছে হয়তো সে আধার নাম্বারটা দিয়েছিল, আমাকে চোখ ব্লিঙ্ক করতে বলেছিল। তারপর তার কাছে আমার একটা হয়তো ডিজিটাল আধার চলে গেছিলো। আচ্ছা, মানে সেক্ষেত্রে কি তোমার এজটা চেঞ্জ করা হয়েছিল? হতে পারে চেঞ্জ হয়েছিল। আধারটা ওখান থেকে ডাউনলোড করেছে, তা দেন হচ্ছে কাউকে একটা পাঠিয়েছিল, কিংসুক বলে একজনকে পাঠিয়েছিলাম, আমি দেবপুর ফোনে দেখেছিলাম। তুমি কতবার রক্ত দিয়েছো এবং তোমাকে কি বলে নিয়ে যাওয়া হয়েছিল? আমি 2বার রক্ত দিয়েছিলাম। আমাকে বলেছিল একটা ক্রিটিক্যাল সিচুয়েশান আছে, বাচ্চার, একটা ছোট বাচ্চার, ওকে দিতে হবে। তো আমি ওকে মানা করেছিলাম অনেকবারই। তো আমাকে 1-2 সপ্তাহ ধরে ফোন করতো, বলতো ছেলে পাঠা, ছেলে দে তাহলে। তো আমি বলতাম না, হবে না আমার কাছে। তো একবার আমি এসেছিলাম স্কুলের বাইরে, তো ওইখানে আমাকে ধরে বলছে ভাই অনেক ক্রিটিক্যাল সিচুয়েশান আছে, বাচ্চাটার ফটো ভিডিও দুটোই দেখালো, আর বলছে প্লিজ দিয়ে দে। তো তখন আমি অত মানা করতে পারলাম না। আমার সাথে একটা বন্ধু ছিল, ও বললো কি ঠিক আছে আমি দিয়ে দেবো। তো ওকে নিয়ে গেল, আমাকে সাথে এমনি নিয়ে গেছিলো। তো যাওয়ার পর ওইখানে গিয়ে আর 1 ইউনিট কম পড়ছিল। তো আমাকে বললো ভাই প্লিজ তুই দিয়ে দে। অনেক জোর করে করে বাচ্চাটার ভিডিও দেখিয়ে বলছে কি বাচ্চাটা হচ্ছে পেশেন্ট, না দিলে বাঁচবে না, এই করবে না। তারপর আমাকে জোর জবরদস্তি করে দেয়া করে দিয়েছি। তুমি কতবার রক্ত দিয়েছো? আমি 2বার দিয়েছি। তো 2বারই কি একই ধরনের তোমাকে বলা হয়েছে, একই ধরনের বিষয়? হ্যাঁ, মানে আলাদা আলাদা বাচ্চা ছিল, 2বারই বলেছে এমনি করে। তোমাকে কি কোনো অর্থের পয়সা দেবো এরকম কিছু বলেছিল? না, শুধু যাওয়া আসার 200 টাকা করে দিয়েছিল, যে যাওয়ার 100 আসার 100, আর বলেছিল যদি আমি ছেলে দিই তো আমাকে পার ছেলে 200 টাকা করে দেবে, কিন্তু আমি ওই ছেলে ফেলে দিইনি। আমাকে বলতো কি তুই দে, আমি তোকে আরও টাকা দেবো। আমি বলতাম না ভাই আমি দেবো না। আমি বলেও ছিলাম ওকে কি এটা আমার তো বয়স হয়নি। তো ও বললো এটা বাচ্চাটা অনেক ক্রিটিক্যাল সিচুয়েশানে আছে, এই জন্য ডক্টররা বলেছে কি এটা বয়সে ম্যাটার করবে না, নাহলে বাঁচবে না বাচ্চাটা।
এটা তো আছেই, ধরা তো পড়েছে চতুর্দিকে। যে কটা বেসরকারি ব্লাড ব্যাংক এখন অব্দি হানা দেওয়া হয়েছে, তো সর্বত্রই আমরা কিছু না কিছু পেয়েছি। কারুর খুব গভীর অপরাধ আছে, কারুর হালকা, কিন্তু টুকটাক তো আমরা পাচ্ছি। অনেক জায়গায় পেয়েছি যে নাবালকদের রক্ত নেওয়া হয়েছে, অনেক জায়গায় পেয়েছি মাত্রার থেকে অনেক অধিক মাত্রায় রক্ত নেওয়া হয়েছে, 500 ml রক্ত নেওয়া হয়েছে। তাই এইগুলো সবই দুর্নীতি। এর মধ্যে কোনোটাই আমার মনে হয় না কেউ ভুল করে নিয়ে ফেলেছে, সব জেনে বুঝে নিয়েছে এবং ব্যবসায়িক আঙ্গিকেই নেওয়া হয়েছে। প্রত্যেকটা রক্তের প্যাকেট থেকে ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা নিয়ম মাফিক বিক্রি করা যায়, সেটা বেনিয়ম নয়। তার জন্যই এই ব্লাড রক্তদান শিবির এবং ব্লাড কালেকশনের এত হুড়োহুড়ি থাকে। অলরেডি তো আমরা প্রত্যেকটা ব্লাড ব্যাংকে এখন অব্দি দেওয়া হচ্ছে, রেড হচ্ছে। একটা ব্লাড ব্যাংক পুরোপুরি বন্ধ করা হয়েছে, বাকিদের যেখানে যেখানে আমরা দোষ পাবো বা যাই পাবো সেগুলোতে আমরা তাদেরকে ফার্দার ক্যাম্প করতে বিরত থাকতে বলবো যতক্ষণ না কারেক্টিভ মেজার্স নেওয়া হয়। প্রশাসনের দেখা উচিত, সেই স্কুলের টিচাররা বা অভিভাবকদের দেখা উচিত। কোনো অবস্থাতেই এটা আমরা কেউ সমর্থন করি না। তো আমাদের মতো অসংখ্য অর্গানাইজার বা রক্তদাতাদের আবেগের সুযোগ নিয়ে যে বা যারা সেই রক্ত বাইরে পাচার করছেন বা বিক্রি করছেন, কঠোরতম শাস্তি। সেখানে কোনো রাজনীতির দল মত রং দেখা উচিত না। যারা এই ব্যবসায় জড়িত, যারা পাচারে জড়িত, প্রত্যেককে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। দুর্গাপুরে টাকার টোপ দিয়ে নাবালকদের রক্ত নিয়ে নেওয়ার অভিযোগে এই খবর লাগাতার দেখিয়ে গিয়েছে TV9 বাংলা। আর তারপরে অবশেষে পদক্ষেপ, ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। স্থানীয় তৃণমূল নেতা অমিত প্রসাদ, স্কুলের প্রাক্তন পড়ুয়া দেবপ্রিয় চট্টোপাধ্যায় এবং মোহাম্মদ হাবিবুল্লাহ, এদেরকে গ্রেফতার করেছে পুলিশ। পড়ুয়াদের টাকার টোপ দিয়ে রক্তদানে রাজি করাতো দেবপ্রিয়, তাকে এজেন্ট হিসেবে নিয়োগ করেছিল তৃণমূল নেতা অমিত প্রসাদ এবং হাবিবুল্লাহ। পড়ুয়া পিছু 250 থেকে 500 টাকা কমিশন পেত দেব। তোমাকে কি বলেছিল? আজ ওর নাম কি যে ছেলেটি বলেছিল? দেবপ্রিয় দাদা কি বলেছিল? বলেছিল ওরা বাইরে দাঁড়িয়ে গল্প করছিল, তো এবার আমাকে ডেকে বলছে যে তুই কি ব্লাড ডোনেট করবে, মানে অন্য কারোর 18+ এজের কি কোনো বাচ্চা আছে যে ব্লাড ডোনেট করবে? তো আমি বললাম না, আমার মাকে যদি বলি তাহলে আমার মা রাজি হবে না। আর তারপরে বললো যে অন্য কেউ আছে কি? তো আমি বললাম না, অন্য কেউ তো নেই। বলছে পাড়ার কেউ থাকলে তাহলে অন্য কন্ট্যাক্টে দিস। তো আমি বললাম না, পাড়ারও কেউ নেই। তো তারপরে বললো আচ্ছা ঠিক আছে। স্কুলের? না, স্কুলের কেউ বলেনি। আচ্ছা, তোমার কাছে কি কোনো রক্ত দিলে তোমাকে কোনো কিছু টাকার অফার করেছিল? হ্যাঁ, বলেছিল যে আমাকে দেবে 250 টাকা, আর যে রক্ত দেবে তাকে দেবে 300 টাকা। মানে বলো। আর ওরা মানে যাওয়া আসার ব্যবস্থা ওরাই করে দেবে, ওটা বলেছিল। মানে রক্ত দিলে টাকা পাওয়া যাবে? হ্যাঁ বলেছিল। আর তুমি জোগাড় করে দিলে? আমি জোগাড় করে দিলে বলছিল আমাকেও টাকা দেবে। কত টাকা? 250 টাকা। কেন তোমার সঙ্গে যোগাযোগ ছিল কিংসুক মুখার্জি? দেবপ্রিয় তোমার সঙ্গে কিংসুক মুখার্জির কি কথা হতো? রক্ত দেওয়ার জন্য এদেরকে নিয়ে টাকা লোভ দেখিয়ে এদেরকে রক্ত নিয়ে নেওয়া, মানে রক্ত না আপনারা বুঝতে পারছেন যে এদেরকে মানে মেরে দেওয়া, তো আরও কিছু করবে, মেরে দেবে, কিডনি বার করে নেবে, এই বার করবে, নানা রকমের জিনিস করবে। আমরা চাইছি যারা ধরা পড়েছে তাদেরকে কড়া থেকে কড়া শাস্তি চাই। এটা সোশ্যাল মিডিয়াকে কিছু একটা উপায় বের করতেই হবে। এইভাবে বাচ্চা তো সব আমরা চাইছি যে আমাদের বাচ্চা ভালোভাবে পড়াশোনা করবে। শাস্তি তো অবশ্যই চাইবো। আজকে অন্যর বাচ্চা আছে, আজকে কালকে যদি আমার বাচ্চা যায়, এটা শাস্তি হওয়াই উচিত। এটা তো একদমই উচিত নয়। তাদের নিশ্চয়ই শাস্তি চাই। আমরা তো আতঙ্কে আছি। আমরা তো সবসময় আমাদের বাচ্চাকে বোঝাচ্ছি যেন কেউ কোনো কিছু দিলে বা কিছু করলে যেন না খায়, বা কেউ কোথাও যেতে চাইলে যেন না যায়। অবশ্যই প্রিন্সিপাল ম্যামের কাছে যেন জানানোটা তাদের উচিত। আর এই বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। রক্ত লুট, প্লাজমা বিক্রি, এই ধরনের নানা ধরনের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে এগোচ্ছে। এতদিন পর্যন্ত তৃণমূলের নেতারা বিভিন্ন লোকেদেরকে কম্পিটিশান দিয়েছে, চোরেদেরকে কম্পিটিশান দিয়েছে, বিভিন্ন প্রাণীদেরকে কম্পিটিশান দিয়েছে, এখন মশাদেরকেও কম্পিটিশান দিচ্ছে। মশাদের থেকেও বেশি রক্ত মনে হয় তৃণমূলের নেতারা খেয়ে ফেলেছে। বাংলায় কি হয় সবাই দেখতে পাচ্ছি আমরা। কদিন একটা ব্লাড ব্যাংক ধরা পড়লো 2 নম্বরই কারবারের জন্যে, আবার একটা ব্লাড ব্যাংক ধরা পড়ছে। ব্লাড ব্যাংকের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। হাসপাতালে যান, সেখানে যারা ব্লাড দরকার যাদের, তাদের জন্যে দালাল চক্র সক্রিয় হয়ে থাকে। মানুষের প্রয়োজনে মানুষ রক্ত পায় না, সেগুলো বিক্রি হয়ে যায়।
প্রশাসন যখন পঙ্গু হয়ে যায় না, অনেক বছর ধরে যখন অব্যবস্থা চলে, প্রশাসন ভেঙে পড়ে, তখন সর্বত্র এই ধরনের রোগ ঘুণ ধরে যায়। আজকে দেখুন স্বাস্থ্য নিয়ে কোন ক্ষেত্রে হয়নি, তো সার্বিকভাবে পতন হয়েছে আমাদের। এর উত্থানের জন্য সময় লাগবে, সমস্ত নাগরিককে এর জন্য কিছু না কিছু করতে হবে। নজর রাখতে হচ্ছে রায়গঞ্জের দিকে। সেখানে রক্তদান শিবির করে রীতিমতো বিতর্কে পড়েছে একটি বেসরকারি ব্লাড ব্যাংক। গুরুতর অভিযোগ সেখানে রক্তদানের পর অসুস্থ মৃত্যু হয় নেশায় আসক্ত এক যুবকের। নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি যুবকের থেকে জোর করে রক্ত নেওয়া হচ্ছে, এমনটাই গুরুতর অভিযোগ। রক্ত দেওয়ার পরে অসুস্থ মৃত্যু দাবি করছে মৃতের পরিবার। রক্তদানের জোর করার অভিযোগ অস্বীকার নেশা মুক্তি কেন্দ্রের তরফ থেকে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। ও ছিল সাইকিয়াট্রিক পেশেন্ট, এবার ডাক্তার ওকে বলেছে যে ওকে আরো কিছুদিন রাখে ওষুধ চালাতে কন্টিনিউ। তোর বাড়ির লোক, এবার বাড়ির লোক যদি নিয়ে যেতে চায় সেখানে তো আমরা আটকাতে পারবো না। বাড়ির লোক নিয়ে গেছে, যখন নিয়ে যায় তখন সে সতেজ, সে আমাদের মতো সাধারণ। আমাদের কাছে এগুলো নিয়ে কোনো মানে তথ্যই নেই যে এগুলা ব্লাড কোথায় যায়। এই যে আজকে এই ঘটনাগুলো ঘটলো, তারপরে আমরা জানতে পারলাম এই ব্লাডগুলো বলে বিক্রি হচ্ছে, এখান থেকে নিয়ে গিয়ে হসপিটাল থেকে বিক্রি হচ্ছে জীবন লেখা থেকে। তো সেই জায়গায় তো আমরা তো স্যার ব্লাড ডোনেট করেছি। ভাইকে আসতে নিয়ে ছুটি দিয়ে যখন আসি তখন আমার ভাই চেহারাটা কিরকম লাগতেছে, তখন ভাই বলল, ওদের সামনে বলেন এই ভয়ে আমাকে অর্ধেক রাস্তায় আমাকে বললো যে দাদা আমার শরীর থেকে অনেক রক্ত নিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, বলে কি যে আমাদের হোমের 4 বছর পূর্ণ হলো, তো সেই উপলক্ষে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের মানে আয়োজন করছি। হ্যাঁ, জানি না সরকারি না বেসরকারি, এটা ওরা বলছে, আমরা শুনলাম। পাড়ায় পাড়ায় ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, এবারে আদালতে গড়ালো মামলা। এখনো পর্যন্ত জানা যাচ্ছে রাজ্যের সিদ্ধান্তকে হাইকোর্টে চ্যালেঞ্জ বেসরকারি ব্লাড ব্যাংকের। তদন্ত কোন পর্যায়ে? 14 আগস্টের মধ্যে রাজ্যের রিপোর্ট চাইল হাইকোর্ট। স্বাস্থ্য দপ্তরের স্ক্যানারে 11টি বেসরকারি ব্লাড ব্যাংক। বেআইনিভাবে রক্ত কারবারের অভিযোগ। 1 আগস্ট থেকে বাইরের ক্যাম্প থেকে রক্ত সংগ্রহ বন্ধ করে রাজ্য। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করে বেসরকারি ব্লাড ব্যাংক। 19 আগস্ট মামলার পরবর্তী শুনানি।